যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে অনেক কমে এসেছে আন্তর্জাতিক চাপ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর না করতে ছিল না কোনো চাপ। আমরা সরাসরি লিখিতভাবে কারো কাছ থেকে এই ধরনের কোনো অনুরোধপত্র পাইনি। বাংলাদেশ উইল বি গভর্নড বাই ইটস ওন রুলস এন্ড লজ। দেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বন্ধে লবিস্ট নিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। বিদেশে বাংলাদেশে অনেকগুলো দূতাবাস আছে, তারা যেন বাংলাদেশের অবস্থানটা সেখানে তুলে ধরে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পৌর নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক আজ। আওয়ামী লীগ বসছে সন্ধ্যায়। নির্বাচন আংশিক দলীয়ভাবে হওয়ায় বাড়তে পারে জটিলতা, আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর হোসেনি দালান বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত। হামলায় জড়িত 5 জেএমবি সদস্য অস্ত্রসহ গ্রেফতার। ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 4 জন খুন মামলায় 4 জনের ফাঁসির আদেশ, বেকসুর খালাস পেলেন একজন। সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি নিশ্চিত করল বিজিবি। লাশ পড়ে আছে উত্তর 24 পরগনার তারালি সীমান্তে, চলছে পতাকা বৈঠক। এবং ফেসবুক বন্ধে চরম ক্ষতির মুখে অনলাইন ভিত্তিক ব্যবসা, নেতিবাচক প্রভাব ইভেন্ট ম্যানেজমেন্টেও। যোগাযোগ মাধ্যম স্বাভাবিক না হলে আরও লোকসানের আশঙ্কা। যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আল বদর কমান্ডার আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর না করতে কোনো দেশের সরাসরি চাপ ছিল না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আগের চেয়ে আন্তর্জাতিক চাপ কমে এসেছে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। তবে দেশের বাইরে বরাবরই এক্ষেত্রে বাংলাদেশ নেতিবাচক প্রচারণার শিকার হয় বলে এ বিষয়ে লবিস্ট নিয়োগের পরামর্শ পররাষ্ট্র বিশ্লেষকদের। এহসান জুয়েলের রিপোর্ট। ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে থেকেই শুরু বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার তৎপরতা। পাকিস্তান যখন তাদের অসন্তোষের কথা জানায়, একই সময় মৃত্যুদণ্ড রহিত করার অনুরোধ জানায় পশ্চিমা 2-1টি দেশ। হিউম্যান রাইটস ওয়াচের পাশাপাশি ফাঁসির রায় কার্যকর নিয়ে নেতিবাচক প্রচারণা চালায় বিবিসি, আল জাজিরা, ডন, ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সবশেষ জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে পাকিস্তান হাইকমিশনারকে ডেকে সতর্ক করে ঢাকা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ফাঁসির রায় কার্যকর না করতে চাপ দেয়নি কোনো দেশ। আমরা সরাসরি লিখিতভাবে কারো কাছ থেকে এই ধরনের কোনো অনুরোধপত্র পাইনি, কারণ আমরা তাদেরকে বুঝিয়েছি অতীতে বারবার, এবং তারাও এটাও রিকগনাইজ করেন, বোঝেন যে বাংলাদেশ উইল বি গভর্নড বাই ইটস ওন রুলস এন্ড লজ, অবভিয়াসলি কিপিং ইন মাইন্ড দ্য ইন্টারন্যাশনাল নর্মস। অতীতে জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির সময়ও একই ধরনের তৎপরতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এই ধরনের প্রচারণা রোধে কৌশলী হওয়ার পরামর্শ সাবেক কূটনীতিকদের। বিদেশিদের হত্যাকাণ্ডের পরে পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে বিষয়ে বাংলাদেশ সরকার অবস্থান ব্যাখ্যা করেছেন। এই বিষয়ে যদি প্রয়োজন হয় সেটা তারা সরকার ব্যাখ্যা করতে পারেন। এখানে বিদেশে বাংলাদেশে অনেকগুলো দূতাবাস আছে, তারা যেন বাংলাদেশের অবস্থানটা সেখানে তুলে ধরে। বাংলাদেশ বিভিন্ন সময়তেই বিভিন্ন কাজে লবিস্ট নিয়োগ করেছে, প্রয়োজন হলে এই ধরনের কাজেও লবিস্ট নিয়োগ করা যেতে পারে। লবিস্টের কোনো প্রয়োজন নেই এখানে, কারণ আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তরগুলি আছে, আজকে থেকে 1 বছর আগেও কিন্তু অবস্থানটা অনেকটা ভিন্ন ছিল। যতটুকু রয়ে গেছে ততটুকু নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাজ করব। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে হলে মুক্তিযুদ্ধকালীন বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করবে না বলেও আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবিরের আর্থিক সহযোগিতায় একের পর এক নাশকতা চালাচ্ছে জেএমবি। হোসেনি দালানে বোমা হামলা এবং আশুলিয়ার চেকপোস্টে পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকায় জেএমবির 5 সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া এই চক্রটি মিরপুরের দারুসালামে পুলিশ হত্যা ও পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। এই চক্রের প্রধান জেএমবির সামরিক শাখা প্রধান আলবানি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
মহররমের রাতে হোসেনি দালানে বোমা হামলা, আশুলিয়ার বারুইপাড়ায় ও মিরপুরের দারুসালামে চেকপোস্টে হামলা চালিয়ে পুলিশ সদস্য হত্যা কিংবা পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির হত্যা, সবগুলো ঘটনার পেছনে ছিল জেএমবির সামরিক শাখার প্রধান আলবানী ওরফে শাহাদাত ওরফে মাহফুজ। আর সেই আলবানীকে ধরতে অভিযানে গেলে বুধবার রাতে বন্দুকযুদ্ধে মারা যায় সে, এমনই দাবি গোয়েন্দা কর্মকর্তার। তবে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত রাজধানীর মিরপুর, আব্দুল্লাপুর, গুলিস্তান ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সংগঠনটির 5 জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। উদ্ধার করা হয় পিস্তল ও গোলাবারুদ। বেশ কিছুদিন ধরে ঢাকা ও এর আশপাশে বাড়ি ভাড়া নিয়ে সাংগঠনিক ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছিল জেএমবি, দাবি পুলিশের। মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী ওরফে মেম্বার, সে ছিল মূলত মূল পরিকল্পনাকারী। এই শাহাদাত নিজেই ওখান থেকে কবরস্থানের ভিতর থেকে গ্রেনেড ছুড়েছিল। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ইসলামী ছাত্র শিবিরের কিছু কর্মী জেএমবির সঙ্গে একীভূত হয়েছে। ইসলামিক ছাত্র শিবিরের বেশ কিছু ছেলে আন্ডারগ্রাউন্ড হয়ে তারা এই জঙ্গি সংগঠনে ইনফিলট্রেট করেছে। অনুমান করছি যে অর্থের একটা বড় অঙ্কের অর্থ এদের কাছে এসেছে, যেগুলো দিয়ে তারা মোটরসাইকেল কিনেছে। হোসেনি দালান বোমা হামলার সঙ্গে জড়িত 3 জনকে এখনও গ্রেফতার করতে না পারা, জেএমবির সামরিক প্রধানের বন্দুকযুদ্ধে নিহত হওয়া, এই প্রেক্ষাপটে জেএমবির নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হলো কিনা প্রশ্ন ছিল তার কাছে। আমরা বেশ কিছু লোকের নাম পেয়েছি যে পরবর্তীতে কারা নেতৃত্ব গ্রহণ করতে পারে, শাহাদতের অ্যাবসেন্সে কে এই কমান্ডার ইন চিফ হতে পারে, সেটি সম্পর্কে যেহেতু আমাদের ধারণা রয়েছে, সেই কারণেই এদেরকে পরবর্তী এদের যে নেটওয়ার্ক, সম্ভাব্য নেটওয়ার্ক, সেটি ভাঙা সম্ভব হবে। হোসেনি দালানে বোমা হামলা সহ কয়েকটি ঘটনায় আইএসের হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দায় স্বীকার সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, বাংলাদেশের কেউ কেউ সংস্থাটিকে তথ্য সরবরাহ করেছে বলে জানতে পেরেছেন তারা। তার আগে 2 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানী কেরানীগঞ্জে একই পরিবারের 4 জন খুনের ঘটনায় 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামিদের উপস্থিতিতে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুদ্দুস জামান এই আদেশ দেন। এ সময় অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেন আদালত। গত বছর 24শে সেপ্টেম্বর রাতে পূর্বশত্রুতার জের ধরে দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় ঢুকে গাড়ি চালক সাজু, তার স্ত্রী ও 2 সন্তানকে খুন করে সুমন ঢালি, জনি, সিএনজি সুমন ও নাসির নামের এই 4 দুর্বৃত্ত। পরদিন পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত। বাইশ 9/2014 তারিখের ঘটনা। এই ঘটনায় 5 জন আসামি তারা 164 জবানবন্দি দিয়েছে, নিজেকে দোষী বলে জবানবন্দি দিয়েছে। তার ভিত্তিতেই এই বিচারটা হয়েছে। 5 জন আসামির 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 1 জনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ে আমরা যেহেতু পুরাপুরিভাবে সন্দিগ্ধ করে এবং ক্লিয়ার নিশ্চিত মার্ডার এরাই করেছে, এই মর্মে আমরা মনে করি সত্য নয় এবং সেটা সন্দিগ্ধ আছে বিদায় এ আসামি উচ্চ আদালতে গেলে এটা তার রায় পাবে এবং আমরা উচ্চ আদালতে যাব। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আজ 20 দলের শরিকদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 9টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। গতকাল রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সিনিয়র নেতাদের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া হবে কিনা সে বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির এই মুখপাত্র। এছাড়া বৈঠকে দল পুনর্গঠন, কাউন্সিল ও দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রিপন। গত রাত 9টায় বৈঠক শুরু হয়ে প্রায় 2.25 ঘন্টা পর রাত 11:15টায় তা শেষ হয়। প্রায় 2.5 মাস লন্ডনে থাকার পর দেশে ফিরে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে এটি ছিল বেগম খালেদা জিয়ার প্রথম বৈঠক। এদিকে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ কোন পদ্ধতিতে প্রার্থী বাছাই ও মনোনয়ন দেবে সে বিষয়ে আজ সংসদীয় কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যায় গণভবনে সংসদীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌরসভা নির্বাচনে প্রার্থী যাচাই বাছাই ও মনোনয়ন কি উপায়ে দেওয়া হবে তা ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠনতন্ত্রে নির্ধারণ করা নেই। বৈঠকে নির্ধারণ করা হবে আসন বন্টন সহ প্রার্থীদের মনোনয়ন দেবার প্রক্রিয়াগুলো।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন। আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় হবে নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতিমধ্যেই শুরু করেছেন নির্বাচনী নানা তৎপরতা। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে যে এবার দলীয়ভাবে স্থানীয় পর্যায়ে নির্বাচন করার ক্ষেত্রে এই মনোনয়ন দেওয়ার জন্য সিলেকশন বোর্ডটা যেটা হবে সেটা কোন পর্যায়ে হবে, এটা কেন্দ্রীয় কমিটি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে সিলেকশন বোর্ড করা হবে। প্রার্থী তার কে আত্মীয় এমপি না মন্ত্রী এটা বিবেচ্য বিষয় নয়। এখানে তার গ্রহণযোগ্যতা, তার সামাজিক অবস্থান, তার জনপ্রিয়তা, এইগুলোই তার মূল ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করবে। এদিকে মেয়র পদে দলীয় ও কাউন্সিলর পদে নির্দলীয় নির্বাচন করার কারণে ভোটারদের উপর প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সেজন্য পুরো নির্বাচনটি একই নিয়মে হলে জটিলতা থাকতো না বলে মনে করেন তারা। তবে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলেও তা সুষ্ঠুভাবে গ্রহণ করতে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তফসিল ঘোষণার পর এখন পুরো দেশে বইছে নির্বাচনী আমেজ। বিশেষ করে যে ২৩৪টি পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন, সেসব জায়গায় প্রার্থীরা ইতিমধ্যে নিজেদের প্রচারণা শুরু করেছেন। যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, তাই তারা নির্বাচন গ্রহণের জন্য শতভাগ প্রস্তুত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। তবে দলীয়ভাবে মেয়র নির্বাচন হলেও কাউন্সিলর পদ নির্বাচন হবে নির্দলীয়ভাবে, যা দ্বিমুখী অবস্থান বলে মনে করেন তারা। পাশাপাশি দলীয়ভাবে নির্বাচনের কারণে স্থানীয় প্রশাসনের উপর অঘোষিত প্রভাব পড়তে পারে বলেও মনে করেন এই দুই বিশ্লেষক। এখানে দুই রকম নিয়ম থাকাতে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এবং তার ফলে হয়তো যে নির্বাচনের যে আসল যে নির্যাসটা থাকে সেই চিন্তাটা কতখানি বাধাগ্রস্ত হয় এখানটায়, সেখানে কতখানি সীমাবদ্ধতা এসে যায়, এটা নিয়ে কিন্তু নানা ধরনের বক্তব্য আছে। যদি কোনো একটা একই নিয়মে দুটা নির্বাচনই হতো তাহলে মানুষের জন্য সুবিধা হতো। তারা প্রস্তুত না হলে, ভালোভাবে করতে না পারলে কোনো কমিশন নিজেদের বদনাম করবার জন্য, নিজেদের অ্যাকাউন্টেবিলিটি নষ্ট করবার জন্য তো একটা ইলেকশন দেবে না। আমরা চাই যে সবসময় নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন থাকুক। সেখানে যদি আবার প্রশাসনের লোক বেশি হয়ে যায়, যদি তাদের সম্পূর্ণ লোক না থাকে তাহলে প্রশাসন নিতেই হবে। খুবই ভালো হয় যদি সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশনের লোক দিয়ে নির্বাচনটা করানো হয়। এদিকে নির্বাচনের সব দলের সমান সুযোগ তৈরি করা নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সেক্ষেত্রে দলগুলোরও নির্বাচনে যাওয়ার জন্য আগ্রহী হতে হয় বলেও মনে করেন তারা। সব দলকে এই নির্বাচনে আসার জন্য দুটো পার্টি রেসপন্সিবল হবে। এক হচ্ছে নির্বাচন কমিশন, পরবর্তীকালে সব দলগুলি। আমি নির্বাচন করব না, কিন্তু ক্ষমতায়ও যেতে চাইব। নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুষ্ঠু হয়, যে মুক্ত হয়, অবাধ হয়, সেটা আমাদের সবারই কিন্তু আন্তরিক একটা কামনা। কে নির্বাচনে আসবে না আসবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরো থাকছে। অবৈধভাবে গাড়ি পার্কিং এর জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান চালালো রাজু। এবং তামাকের মতোই অতিরিক্ত লবণ গ্রহণে বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা ব্যাধি। খাদ্যশিল্পে লবণের ব্যবহার না কমালে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়বে বলছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষী জেরা করেছেন তার আইনজীবীরা। আগামী ৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বকশীবাজার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০তম সাক্ষীকে জেরা করা হয়। ওই মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এর মধ্যে ১৯ জন সাক্ষীকে জেরা করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। পুরোপুরি সুস্থ না হওয়ায় আদালতে হাজির হননি বেগম জিয়া। সর্বশেষ ১৯ নভেম্বর জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়। গত ২ মাস বেগম জিয়া বিদেশে অবস্থান করায় এই দুই মামলায় আইনজীবীর মাধ্যমে তিনি হাজিরা দেন। তবে পরবর্তী তারিখে বিএনপি চেয়ারপারসন আদালতে হাজির হবেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। সাতক্ষীরার সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। ভোরে জেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল।
এ সময় তারালি এলাকায় বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরে এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে 2 বাংলাদেশির মৃত্যু হয়। এতে আহত হন আরও অন্তত 3 জন। লাশগুলো উত্তর 24 পরগনা জেলার তারালি সীমান্তে পড়ে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মাঝে পতাকা বৈঠক শুরু হয়েছে। চট্টগ্রামে রেলওয়ে টেন্ডার নিয়ে জোড়া খুনের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর মাধ্যমে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নওরিন আক্তার কাকুন এই আদেশ দেন। মঙ্গলবার যুবলীগ নেতা বাবর এবং ছাত্রলীগ নেতা লিমন সহ ৬২ জনকে অভিযুক্ত করে নগর গোয়েন্দা পুলিশ চার্জশিট জমা দেয় আদালতে। কিন্তু এজাহারভুক্ত ২৬ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়ায় বিষয়টি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত। এদিকে গতকাল গ্রেফতার হওয়া এ মামলার চার্জশিটভুক্ত আসামি লিমন ও ৩ সহযোগীদের দেয়া তথ্যানুযায়ী বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। গতরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 4 জনকে গ্রেফতার করা হয়। 2013 সালের 24শে জুন সিআরবি এলাকায় রেলওয়ে টেন্ডার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক শিশুসহ 2 জন নিহত হয়। আমরা আরও কয়েকটি অভিযান পরিচালনা করব। আমরা কালকে শুধু লিমনের বাসা নয়, আরও কয়েকটি জায়গাতেও আমরা অভিযান পরিচালনা করেছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন বলেছে তার আরও সহযোগী ছিল যারা পালিয়ে গেছে, তাদের নাম আমাদের কাছে আছে, আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। তাদের চার্জশিটে নাম আছে কিংবা মামলাতে নাম আছে, তাদের সবাইকে আমরা পর্যায়ক্রমে আটক করব। 2024 সালের পর স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসা সম্ভব হতে পারে বাংলাদেশের। সেক্ষেত্রে 2027 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধা ভোগ করা যাবে। তাই এই লক্ষ্য সামনে রেখে এখনই বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তন নিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের রিপোর্ট নিয়ে আলোচনায় এই কথা তুলে ধরে সিপিডি। সংস্থাটির মতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এবং প্রবৃদ্ধি ধরে রাখতে উন্নতি করেছে বাংলাদেশ। তবে স্বল্পোন্নত দেশের বৃত্ত থেকে বের হতে কৃষিক্ষেত্রে উন্নতির বিকল্প নেই। পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া মধ্যম আয়ের দেশ হতে 2021 সালের মধ্যে মাথাপিছু আয় $4,000 অর্জন করা সম্ভব নয় বলে মনে করে সিপিডি। 3টি সূচকের ভিতরে একটি সূচকে আমরা ইতিমধ্যে অর্জন করেছি, সেটা হলো ঝুঁকির ক্ষেত্রে, অর্থনৈতিক ঝুঁকির ক্ষেত্রে। আর যে দুটো আছে, একটা হলো মাথাপিছু আয়, আরেকটা হলো মানব সম্পদ উন্নয়ন। সেইটার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি আমরা যেখানে আছি সেখানে ভালো থাকতে হবে, ধরে রাখতে হবে, আর আরেকটা সূচকে উন্নতি করতে হবে। মাথাপিছু আয় আমাদের হিসাবে করাটা জটিল। মানব সম্পদের এখন যে সূচকটা আছে এটা ছুঁই ছুঁই অবস্থায় আছে, সেহেতু ঠিক মতো বিনিয়োগ দিতে পারলে এটা করা সম্ভব বলে আমাদের কাছে মনে হয়। ফেসবুক বন্ধ থাকার কারণে এই মাধ্যম ব্যবহার করে গড়ে ওঠা কমার্স ব্যবসায়ীদের বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। শিগগির এই মাধ্যমটি খুলে দেওয়া না হলে ক্ষতি কাটিয়ে ব্যবসা চালানো সম্ভব হবে না বলেও জানালেন তারা। সেই সঙ্গে এর নেতিবাচক প্রভাব পড়েছে কমার্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসাতেও। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কয়েক বছর আগেও ফেসবুকের ব্যবহার সীমাবদ্ধ ছিল যোগাযোগ, গল্প আর বন্ধুত্বের পরিধি বাড়ানোর মধ্যেই। তবে সময়ের সাথে পণ্যের প্রচার ও বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভার্চুয়াল এই মাধ্যমটি। কিন্তু নিরাপত্তা ইস্যুতে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এরপর 1 সপ্তাহ পার হয়ে গেলেও ফেসবুক খুলে না দেওয়ায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন কমার্স ব্যবসায়ীরা। একটা কাস্টমার ওটা লাগবে না, সেটা লাগবে না, কত ধরনের জিনিস থাকবে, সব এখন টোটালি অফ। আমার কিছু কারিগর আছে, ওদেরকে যেহেতু এখন অর্ডার নেই, ওরা বসে আছে, কিন্তু আমার তো মান্থলি স্যালারি তাদেরকে দিতেই হবে। ফেসবুকটা যদি আর কয়েকদিন বন্ধ রাখা হয় তাহলে হয়তো উইন্টারের যেই লসটা সেটা হয়তো আর রিকভার করা আমাদের পক্ষে পসিবল হবে না, এবং ইন দ্যাট কেস উই মাইট হ্যাভ টু শাট ডাউন দ্য কোম্পানি। আর ফেসবুক বন্ধ থাকায় অনেকটাই কমে গেছে কমার্স ব্যবসায়ীদের প্রচারণাও। এতে করে প্রায় 30% বিক্রি কমেছে বলে জানালেন এই ব্যবসায়ী। বাংলাদেশে ফেসবুক ইউজার যেহেতু অনেক বেশি, ফেসবুক ব্যবহার করে মার্কেটিং এর রিচটাও অনেক বেশি, তো অবশ্যই সেই জায়গা থেকে যারা কমার্সে ব্যবসা করছেন তারা কিছুটা সমস্যা ফেস করছে। শুধু তাই নয়, শীত মৌসুমে অনলাইন ভিত্তিক ব্যবসা বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো। আমি যে পরিমাণ টাকা বিনিয়োগ দিয়েছি সেটা রিফান্ডেড হবে না, এটা আমি জানি না কবে এটা ওপেন করা হচ্ছে, তো সামনের ইভেন্টগুলোর জন্য আমি খুবই টেনশনে আছি। ক্রমবর্ধমান সামাজিক যোগাযোগ নির্ভর ব্যবসা যেন কোনোভাবেই অনিশ্চয়তায় না পড়ে, সেদিকে বাড়তি নজর দেওয়ার দাবি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তামাকের মতো অতিরিক্ত লবণ গ্রহণের ফলে বাংলাদেশের মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। বর্তমানে এসব রোগে মৃত্যুর হার 60%। এর মধ্যে সরাসরি রান্না করা খাবার ছাড়াও প্যাকিং ফুড থেকে অতিরিক্ত লবণ শরীরে যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অসংক্রামক রোগে মৃত্যুর হার কমাতে হলে খাদ্যশিল্পে লবণের ব্যবহার নিয়ন্ত্রণে আইন করার পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা, অন্যথায় স্বাস্থ্য খাতে ব্যয় বাড়বে অনেক। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী বেঁচে থাকার জন্য একজন মানুষের দৈনিক 5 গ্রামেরও কম লবণ প্রয়োজন। অথচ 2006 সালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিচালিত গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশে লবণ গ্রহণের সর্বোচ্চ হার প্রায় 11%। চিকিৎসকরা জানান, 3টে স্তর প্রাকৃতিক খাদ্য, রান্না করা খাবার এবং ভাতের সাথে লবণ গ্রহণ ছাড়াও প্রক্রিয়াজাত খাবার থেকে অতিরিক্ত লবণ মানুষের শরীরে যাচ্ছে। এতে নানা অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে বাড়ছে মানুষের মৃত্যুর হার। লবণ যখন খাচ্ছি তখন আমাদের রক্তচাপ বাড়ছে, রক্তচাপ বাড়লে কিন্তু হার্টের অ্যাটাক হচ্ছে, ক্যান্সারের মতো ব্যাপারগুলো ঘটছে। ডায়াবেটিস রোগী প্রায় 85 লক্ষ আমাদের দেশে একটা মৌলিকভাবে তথ্য আছে, এবং হৃদরোগের সংখ্যা তো প্রায় কোটির কাছাকাছি চলে যাচ্ছে। উন্নয়ন সংস্থার কর্মকর্তারা জানান, অধিকাংশ দেশে প্রক্রিয়াজাত খাবারে লবণ সহ বিভিন্ন উপকরণের লেবেলিং থাকলেও বাংলাদেশে তা নেই বললেই চলে। এখনো তথ্যের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। অন্য জায়গায় যেরকম হচ্ছে যে একটা খাবারের প্যাকেট যখন মোড়কজাত করা হয় তখন ওতে কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, আমাদের দেশে এই মেজারটা এখনো ব্যবহার শুরু হয় নাই। বিশেষজ্ঞদের মতে, পরিমিত লবণ ব্যবহারে আইন প্রণয়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং কোন উৎস থেকে অতিরিক্ত লবণ আসছে তা চিহ্নিত করতে হবে। আইনটা 3 ধাপে দরকার। একটা হলো সরকারের পলিসিগুলো তৈরি হতে হবে, কি করে খাদ্য নিয়ন্ত্রণ করবে, কি করে জনসচেতনতার সৃষ্টি হবে, কি করে আইন কানুন তৈরি হবে, ইন্ডাস্ট্রিকে কি করে কন্ট্রোল করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট অনুসারে 2020 সালের মধ্যে লবণের ব্যবহার 5%-এর নিচে আনতে হবে। এজন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করায় রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ভবনের সামনে থাকা অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে দুপুর 12টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান টলে পার্কিং এর জায়গা দখল করে ও অবৈধভাবে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিল বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষ। মূলত সরকারি রাস্তা দখলমুক্ত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অনেক ভবনের গাড়ি পার্কিং এর জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করছে বলেও জানানো হয়। রাজ্য কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র বেসরকারি স্থাপনা নয়, সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুরাতন ভবনগুলোতেও পার্কিং ব্যবস্থা অনুমোদন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানটা মূলত ঢাকা শহরের যে তীব্র যানজট হয় এটা ক্লিয়ারের লক্ষ্যে প্রথম আমাদের অভিযান। অন্যান্য ডেভিয়েশন আছে, সেটা আমরা পরে দেখব। তো প্রথম পর্যায়ে প্রত্যেক বাড়ি বা আবাসিক ভবন হোক বা কমার্শিয়াল ভবন হোক, তাদের ডিজাইন মতো পার্কিং এরিয়াটা ক্লিয়ার আছে কিনা সেটা আমরা প্ল্যান দেখে যতটুকু প্ল্যানে থাকবে ততটুকু আমরা ক্লিয়ার করে দেব, অথবা রাস্তার মধ্যে যদি র্যাম্প চলে আসে সেটাও ক্লিয়ার করব, যাতে তীব্র যানজটের সৃষ্টি না হয়। পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত দহলা, খাগড়াবাড়ি ও দইখাতা ছিটমহলের 21 পরিবারের 105 জন সদস্য আজ ভারতে গেলেন। দীর্ঘদিনের আত্মিক বন্ধন ছিন্ন হওয়ায় তাদেরকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান স্বজন ও প্রতিবেশীরা। সকাল 8:30টার দিকে পঞ্চগড় দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রধান সহকারী রমাকান্ত গুপ্তার হাতে 105 জন নতুন ভারতীয় নাগরিকদের কাগজপত্র তুলে দেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম। দুপুরে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তারা। এদিকে এতদিনের বসতভিটা ছেড়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তারা। গত 31 জুলাই 111টি ছিটমহল বিলুপ্তি ঘোষণা করা হয়। আমার পিসা ভারতে চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে। যারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনারা সবাই আছেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের পরিবারের সবাই যাইতেছে, শুধু বাংলাদেশে রয়েছে আমার বোন, পিসা।
বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে আজ। কিছুক্ষণের মধ্যে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে বিভিন্ন দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। মঙ্গলবার গ্রুপ অব দ্য প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অব দ্য সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস ইন দ্য পার্লামেন্ট নামে একটি দল পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে একটি বিল উত্থাপন করে। আজ বিলটির ওপর আলোচনা এজেন্ডাভুক্ত করা হয়েছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে উত্থাপিত এ বিলে দেশে গণতান্ত্রিক সুশাসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার আহ্বানও জানানো হয়েছে। সালে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল। তারপর থেকে কয়েক দফা স্থানান্তরের পর বর্তমানে বিকল্প টার্মিনাল দিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। কিন্তু স্থায়ী টার্মিনাল না হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সহ লঞ্চ চালকরা। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1960 সালে চাঁদপুরকে নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের 10টি রুটে চাঁদপুর থেকে 35টি লঞ্চ চলাচল করে। 2001 সালে শহরের বড় স্টেশনে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হয়ে যায় লঞ্চ টার্মিনালটি। তারপর থেকে শহরের মাদ্রাসা রোডের স্থাপিত বিকল্প টার্মিনাল দিয়ে লঞ্চ চলাচল করছে। কিন্তু বিকল্প টার্মিনালের ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে, জরাজীর্ণ পন্টুন এবং অন্যান্য সুবিধা না থাকায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। নিয়মিত এই টার্মিনাল ব্যবহার করে কিন্তু বাথরুম নাই, মানে যাত্রী সারি নাই। অনেক সময় দেখা যায় বৃষ্টি আসলে অনেকটা ভিজতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র থাকে, জামা কাপড় থাকে, ওগুলো ভিজতে হয়। এই অবস্থায় লঞ্চের চালক ও মালিক পক্ষের প্রতিনিধিরা মাদ্রাসা ঘাটে স্থায়ী টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন। অস্থায়ী টার্মিনাল দেখে আমাদের লঞ্চ বিরাতে বহুত সমস্যা, পিছনে মাটি ফাটে না, সরপুরে গেছে, টার্মিনাল ছোট জায়গা হয় না। বিকল্প মাদ্রাসা ঘাট লঞ্চটা আমাদের স্থায়ীভাবে যদি হয় তবে চাঁদপুর নোয়াখালী বিভিন্ন রুটের মানুষের জন্য সবচেয়ে সুবিধা হয়। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানালেন বিশ্বব্যাংকের সহায়তায় শহরের মাদ্রাসা রোডেই নির্মিত হবে নতুন টার্মিনাল। সরকার এই বিষয়টি অনুধাবন করেছে এবং বিআইডব্লিউটির উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 65 কোটি টাকার একটা ডিপিপি সরকার হাতে নিয়েছে। রাজধানীর সদরঘাট এবং বরিশালের মতো চাঁদপুরে নতুন এই লঞ্চ টার্মিনালের কাজ শুরু হবার কথা রয়েছে আগামী বছরের মার্চে। সময় সংবাদ, চাঁদপুর। অনলাইনে এখন বাড়িতে বসেই পাওয়া যাচ্ছে খতিয়ান, ম্যাপ বা জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে অনলাইনে আবেদন করে মাত্র 100 টাকা ফি দিলেই ডাক পিয়নের মাধ্যমে বাড়িতে পৌঁছে যায় এসব কাগজপত্র। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানোর ব্যতিক্রমী এমন উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। কিছুদিন আগেও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে রেকর্ড রুমের সামনে থাকত অসংখ্য মানুষের ভিড়। জমি জমার মূল্যবান কাগজপত্রের জাবেদা নকলের জন্য মাসের পর মাস অপেক্ষা আর দালালদের দৌরাত্মে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। কিন্তু এখন তা বদলে গেছে। মানুষের দুর্ভোগ আর ভোগান্তি কমাতে সম্প্রতি প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের জন্য নতুন এ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। তথ্য সেবা আসাতে আমরা মনে করেন যে এখানে যোগাযোগ করলে সাথে সাথে কাগজপাতি আমরা পাই। এখানে আমরা অনেক উপকৃত হচ্ছি। একটি বেসরকারি ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে এই কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা বলছেন প্রচারণা বৃদ্ধি করা হলে মানুষ আরো উপকৃত হবে। ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে আমাদের যে কন্ট্যাক্ট আছে তার মাধ্যমে আমরা 100 টাকা ফিটা জমা নেই, আমরা সেখান থেকে প্রিন্ট করে ক্লায়েন্টদের বাসায় পৌঁছে দিই। গ্রাম পর্যায়ে মানুষকে জানাতে হবে যে এই সিস্টেমে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে খতিয়ানের আবেদনগুলো পাওয়া সম্ভব। শুধু সেবাই নয়, পাশাপাশি পুরনো গুরুত্বপূর্ণ সব কাগজপত্র কম্পিউটারে সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। রেকর্ড ম্যানুয়ালি সংরক্ষণ হলে এটি ছিঁড়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার অথবা টেম্পারিং হওয়ার যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটুকু যেন দূর হয়। চলতি বছরের অক্টোবরে জেলা প্রশাসন এই কার্যক্রম শুরু করে। প্রতি মাসে প্রায় 3000 মানুষ এর সুফল ভোগ করছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পূর্ণিমা তিথিতে রাস উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। রাতভর কীর্তন শেষে চতুর্বর্গ ফল লাভের আশায় সমুদ্র সৈকতে স্নান করেছেন হাজারো মানুষ। শুধু সনাতন ধর্মের নয়, রাসমেলাকে কেন্দ্র করে হাজারো পর্যটকের ঢল নামে সেখানে। এদিকে পর্যটন কেন্দ্রটিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এস এম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট।
প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণিমার এই তিথিতে মিলিত হয়েছেন কুয়াকাটা সমুদ্র পাড়ে। মঙ্গলবার সকাল থেকে অবিরাম কীর্তন শেষ হয় বুধবার সকালে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা কীর্তন শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে হাজারো ভক্তের মন। গোবিন্দ মন্দিরে নাম কীর্তন শুনতে আসি। কীর্তন শুনে সকালে আমরা স্নান করে পূর্ণ লাভ করে আমরা স্থান মতো আবার চলে যাব। বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে এবং দেশের বাইরে থেকেও লোক আসে, যাদের প্রাণে রাধাকৃষ্ণের মিলনের আবেশ তৈরি হয়। এদিকে এ মিলন মেলায় যোগ দেন বরিশাল বিভাগীয় কমিশনার। সকল মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এই উৎসবের পবিত্রতা তারা রক্ষা করেছে এবং তারা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছে। অবশ্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানোর সাথে সাথে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এখানে আগত লক্ষাধিক পুণ্যার্থীর নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা বলতে পারেন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পূর্ণিমার এই তিথিতে রাধাকৃষ্ণের যুগল মিলন হয় বৃন্দাবনের যমুনা নদীতে, আর সেই যুগল মিলন দর্শনের সৌভাগ্য হয় দেবকুল ও জীবকুলের। সেই থেকেই সনাতন ধর্মাবলম্বীরা চতুর্বর্গ ফল লাভের আশায় পূর্ণস্নান করে আসছে। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। ডাক্তার ও জনবল স্বল্পতায় বরগুনা জেনারেল হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। সিজার সহ বিভিন্ন কারণে জেলাবাসীকে ছুটতে হয় প্রাইভেট ক্লিনিক ও দূরদূরান্তে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়তি অর্থ ব্যয় নিয়ে বিপাকে পড়তে হয় হতদরিদ্রদের। অবশ্য সমস্যা সমাধানে বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এসএম সিফাতের ছবিতে এম এ আজিমের আরও একটি রিপোর্ট। প্রসূতি পুত্রবধূকে নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বাওয়ালকার গ্রামের সাহেব আলী। জরুরি বিভাগ থেকে সিজারের জন্য বরিশাল যাওয়ার পরামর্শ দিলেও টাকার অভাবে এখানেই পড়ে আছেন গত দুদিন ধরে। টাকা পয়সার সমস্যা গুছাইতে পারি না, এই জন্য আমি আইছি। এত ডাক্তারের টাকা পয়সা অফিসার কইতে আছে বরিশাল লই যাও। আমি বলছি যে আমার কাছে টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, কইব মামনে একটু পারলে দেখেন। কয়েক জায়গায় ডাক্তার নাই। একজন গাইনি বিশেষজ্ঞ থাকলেও নেই অ্যানেস্থেশিয়া বিভাগের কোনো ডাক্তার। তাই অস্ত্রোপচার কক্ষের সামনে তালা ঝুলছে মাসের পর মাস। অধিকাংশ ডাক্তার না থাকায় শুধু গাইনি বিভাগ নয়, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিটি বিভাগে সেবা নিতে আসা রোগীরা। সিজারের রোগী আসলে সিজারের জন্য ব্যবস্থা করতে কয় ডাক্তার সাহেবেরা যে প্রাইভেট ক্লিনিকে, এই ডাক্তার সাহেবেরাই সেই প্রাইভেট ক্লিনিক খুললে তারা সিজার করে। প্রাইভেট ক্লিনিকে গেলে তো ব্যাপক টাকা অর্থ ব্যয় হয়, তা সবার পক্ষে তো এগুলো সম্ভব না। অবশ্য জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ এক কর্মকর্তা জানালেন তার অসহায়ত্বের কথা। আমি নিজে চেষ্টা করেছি, ডিসি সাহেবকে দিয়ে চেষ্টা করাইছি এবং ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। অদ্যাবধি তো কোনো অজ্ঞানবিদ বা অ্যানেস্থেটিস্ট পাইনি। বর্তমানে এখানে 21 জন ডাক্তার থাকার কথা থাকলেও ডাক্তার আছে মাত্র 6 জন। তাই শুধু গাইনি বিভাগ নয়, এখানকার 9টি বিভাগের 5টি বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। বহু প্রতীক্ষার পর একজন গাইনি বিশেষজ্ঞ দেয়া হলেও দেয়া হয়নি অ্যানেস্থেশিয়া বিভাগের কোনো ডাক্তার। তাই শুরু থেকেই এই হাসপাতালে সিজার করা সম্ভব হচ্ছে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। রাজশাহীর মোহনপুর উপজেলায় মৎস্য চাষীদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম সালাম হাজি। একসময় অন্যের পুকুরে জাল ফেলে যা আয় হতো তা দিয়ে চলতো তার সংসার। এরপর হ্যাচারি থেকে রেণু সংগ্রহ করে পুকুরে ডিম ফুটিয়ে পোনা বিক্রির মাধ্যমে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তিনি। এখন তার পরামর্শে গ্রামের অনেকে মাছ চাষ করে লাভবান হচ্ছেন। বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। বছর 10 আগে হ্যাচারি থেকে রেণু নিয়ে ডিম ফুটিয়ে পোনা বিক্রি শুরু করেন রাজশাহীর মোহনপুর উপজেলার সালাম হাজি। এক সময় অন্যের পুকুরে জাল টেনে যার সংসার চলত, একটি দুটি করে তিনি এখন 24টি পুকুরের মালিক। এসব পুকুরে রুই, কাতলা, মৃগেল সহ দেশীয় প্রজাতির মাছ চাষ করে স্বাবলম্বী তিনি। পুকুরে ডিম ফুটাইয়া এলাকাত বাকি দিতাম, বেজে বছর অন্তর হালখাতা করে আরেকটা পুকুর দিতাম। এইভাবে আগে গেছি আর কি। তার দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে গ্রামের অনেকে লাভজনক মাছ চাষের দিকে ঝুঁকে পড়েছেন। পুকুর 2টা বাইশালি, ছোট পুকুর লাভ থেকে মোটামুটি এখন আমার 10টা পুকুর। মাছে মোটামুটি এলাকায় আমরা ভালো লাভজনক আছি। তবে সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে চাষ করার কথা জানালেন মাছ চাষিরা। পোনা অনেকে কিনতে পারতেছে না, হয়তো উনি দিয়ে দিলেন, বাকি পরে মাছ বিক্রি করে দিলেন। যদি পুঁজি পাওয়া যায়, সরকারিভাবে কোনো সহযোগিতা পাওয়া যায় ভালো হয়তো। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চাষিদের সুবিধার্থে স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হচ্ছে। যারা উপযুক্ত চাষি, যারা ঋণ পেতে চায়,
তাদেরকে গভর্নমেন্টের স্বল্প মূল্যে স্বল্প সুদে তাদেরকে ঋণ সরবরাহ দেওয়া হচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে বর্তমানে জেলার ৪৭,৭০৩টি পুকুর থেকে প্রায় ৫১,০০০ মেট্রিক টন মাছের উৎপাদন হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ব্রিটেনে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BCA এর উদ্যোগে ১০মবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল BCA অ্যাওয়ার্ড ২০১৫। সেন্ট্রাল লন্ডনের এক অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বেস্ট শেফ ও বেস্ট রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশি ক্লাসিক্যাল নাচের মধ্যে দিয়ে শুরু হয় ১০ম BCA কারি অ্যাওয়ার্ড ২০১৫ এর মূল অনুষ্ঠান। কারি শিল্পে অবদান রাখা রেস্টুরেন্ট ও শেফদের সম্মাননা জানাতে পুরো ব্রিটেনকে 10টি ভাগে বিভক্ত করে প্রতিযোগিতার মাধ্যমে 10টি রেস্টুরেন্ট ও 10 জন শেফের হাতে তুলে দেওয়া হয় এবারের শ্রেষ্ঠত্বের সম্মাননা। এই দুই ক্যাটাগরির অ্যাওয়ার্ড ছাড়াও লর্ড মোহাম্মদ শেখকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রান্না আমার জন্য সবসময় আনন্দের। এমন একটা অনুষ্ঠান আয়োজনের জন্য BCA কে ধন্যবাদ। তরুণ ব্রিটিশ বাংলাদেশিরা এর মাধ্যমে শেফ হতে আরো উৎসাহিত হবে বলেই আমার আশা। এটা পেয়ে খুব আনন্দিত এবং খুব আমি গর্বিত। ভালো কাজের জন্য স্বীকৃতি পাওয়াটা অনেক আনন্দের। ধন্যবাদ আমার ক্রেতাদের যারা আমাকে মনোনীত করেছেন। ব্রিটেনের অর্থনীতিতে 4.5 বিলিয়ন পাউন্ড অবদান রাখা এই কারি শিল্প এখন দক্ষ কর্মচারীর অভাব, অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও ভ্যাট বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত। 2008 সাল থেকে আমাদের কারি শিল্প বেশ সংকটের মুখে পড়েছে। এসব সমাধানে আমাদের আগে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী সরকারকে উদ্যোগ নেওয়ার ব্যাপারে চাপ দিতে হবে। পার্লামেন্টে আমাদের প্রাইম মিনিস্টার উপর প্রেসার দিব যে যা করা যায় কারি ইন্ডাস্ট্রিতে তাই করতে। প্রবাসী বাংলাদেশিদের শ্রমে গড়ে ওঠা কারি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কারি এখন আর আগের মতো অবস্থানে নাই। কারি বিকাম এ পার্ট অফ ব্রিটিশ লাইফ। এটাকে টিকিয়ে রাখার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপ। এটা আমাদের সেলিব্রেশন, আমাদের চ্যালেঞ্জ। অনুষ্ঠানের শুরুতে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ব্যানার ফেস্টুন সহ জেলার ওষুধ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, অবৈধ ওষুধ জব্দ করার নামে প্রশাসনের লোকজন তাদেরকে হয়রানি করছে। অবিলম্বে হয়রানি বন্ধ সহ আটককৃতদের ছেড়ে দেয়া না হলে আগামী রোববার আধাবেলা ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার নগরীর হাজারীগলির পাইকারি বাজার এলাকায় অবৈধ ওষুধ রাখার দায়ে 12 জন ব্যবসায়ীকে আটক ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সাভারের আশুলিয়ায় ফ্যাশন ক্রাফট নিটওয়ার নামে বন্ধ কারখানাটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক পোশাক শ্রমিক অংশ নেন। এ সময় বন্ধ পোশাক কারখানাটি খুলে দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজ কামান্না দিবস। 1971 সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে পাক হানাদারদের অতর্কিত হামলায় প্রাণ হারান 27 জন তরুণ মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালীন শৈলকুপাকে হানাদার মুক্ত করতে মুজিব বাহিনীর 42 জন তরুণ যোদ্ধা অবস্থান নেয়। পরে 26 নভেম্বরের প্রথম প্রহরে সেখানে হানা দেয় পাক বাহিনী। নির্মমভাবে হত্যা করে 27 জন মুক্তিযোদ্ধাকে। স্বাধীনতার পর থেকেই তাদের স্মরণে দিনটি পালন করা হয়। এদিকে স্বাধীনতার 44 বছরেও শহীদদের গণকবরের কোনো সংস্কার না করায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। আফগানিস্তানে একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর তালেবানের হাতে বন্দী হয়েছে অন্তত 12 সেনা সদস্য। তবে তালেবান দাবি করেছে তারা 15 জনকে অপহরণ করেছে। এছাড়া হেলিকপ্টারটিতে থাকা আরোহীদের মধ্যে 3 জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার আফগান সেনাবাহিনীর ভাড়া করা ওই বেসামরিক হেলিকপ্টারটি তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন ফারিয়াব প্রদেশে বিধ্বস্ত হলে তালেবানরা সেনাদের ধরে নিয়ে যায়। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে, অপহৃতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।
গেল কয়েক মাসে প্রদেশটি দখলে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। 2015 সাল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বায়ুমণ্ডল ও আবহাওয়া বিষয়ক সংস্থা WMO। বুধবার সংস্থাটির মহাসচিব মিশেল জারাট এক বিবৃতিতে 2016 সাল চলতি বছরের চেয়েও উষ্ণ হতে পারে বলে সতর্ক করে দেন। তিনি জানান, এই বছরের অক্টোবর পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা অতীতের যে কোনো বছরের তুলনায় বেশি, অতীতের 12 বছরের তুলনায় বেশি। এছাড়া গোটা বিশ্ব আগামী বছর একাধারে বন্যায় ভাসবে আর ভীষণ খরায় পড়বে বলেও সতর্ক করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সংস্থাটির মতে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এখন নতুন মাত্রায় পৌঁছেছে এবং উত্তর গোলার্ধে চলতি বছর বসন্তে যে কোনো 3 মাস সময়ের কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ রেকর্ড ভেঙে গেছে। তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে দেশটির বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সতর্কতা পাননি বলে দাবি করেছেন তুরস্কের গোলার আঘাতে ভূপাতিত রুশ বিমানের বেঁচে যাওয়া পাইলট। এদিকে বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে তুরস্কের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। অন্যদিকে তুরস্ক দাবি করেছে রুশ বিমানটিকে ভূপাতিত করার আগে অন্তত 10 বার এর পাইলটকে সতর্ক করা হয়েছিল। দাবির সপক্ষে সতর্ক বার্তার একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছে তুর্কি সরকার। সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী কেসাব এলাকায় তুর্কি গোলার আঘাতে রুশ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। ইতোমধ্যে রুশ বিমানটির 2 পাইলটের মধ্যে বেঁচে যাওয়া একজনকে উদ্ধার করেছে রুশ বাহিনী ও বিশেষ সিরীয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় বিমানটির নিহত অপর পাইলটের মৃতদেহের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। বুধবার সিরিয়ার লাতাকিয়ায় রুশ ঘাঁটিতে সাংবাদিকদের সামনে কথা বলেন কনস্টান্টিন মুরাকতিন। গেল বছর রাশিয়ার শ্রেষ্ঠ পাইলট হিসেবে পুরস্কার পাওয়া মুরাকতিন জানান, তুর্কি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সতর্কতা পাননি তারা। যে এলাকা দিয়ে আমরা উড়ে যাচ্ছিলাম তা আমি নিজের হাতের তালুর মতো চিনি, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এতবার আমি ওই এলাকার আকাশে ওড়াউড়ি করেছি যে দিক নির্দেশক যন্ত্রপাতি ছাড়াও চোখ বন্ধ করে উড়ে যেতে পারি। আর আমরা তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছি, এটা একটা ডাহা মিথ্যে কথা। কোনো সতর্কবার্তা না দিয়ে হুট করে রকেট ছোড়ে তারা। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবেন তারা। বর্তমানে তুর্কমেনদের এলাকায় শুধু বেসামরিক নাগরিকেরাই থাকেন না, সে এলাকা এখন বিদেশি সন্ত্রাসী ও জঙ্গিদেরও ঘাঁটি। রুশ বাহিনী তাই সেখানে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারপরও বলছি, রুশ সরকার তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তুর্কি জনগণের প্রতি যে বন্ধুত্বপূর্ণ মনোভাব আগে ছিল তা এখনো বজায় আছে। এই ঘটনার জেরে তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে বিমান ভূপাতিত করার প্রতিবাদে দেশটিতে বেশ কিছু পণ্য রফতানি বাতিলের পরিকল্পনার কথাও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, এখন থেকে রুশ যুদ্ধ বিমানগুলো সিরিয়ায় হামলারত বোমারু বিমানগুলোকে পাহারা দেবে। এই পরিস্থিতিতে তুরস্কের কর্তৃপক্ষ একটি অডিও রেকর্ড প্রকাশ করে বলেছে, রুশ বিমানটিকে অন্তত 10 বার সতর্কবার্তা দিয়েছিল তুর্কি কন্ট্রোল টাওয়ার। প্রায় 2 মিনিটের অডিওটির বেশিরভাগ অংশ বোঝা না গেলেও এক পর্যায়ে রুশদের দিক পরিবর্তনের নির্দেশ দিতে শোনা যায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বিপিএল এর খবর। মিরপুরে বিপিএল এর 9ম ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের দলের সংগ্রহ 4 উইকেটে 56 রান। মিরপুরে এর আগের দিনও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। সেই ম্যাচে ডায়নামাইটসদের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় রংপুর। তাই আজও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেনি রংপুরের এই অধিনায়ক। শুরুতেই রংপুরের হয়ে ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার ও ওয়েস্ট ইন্ডিজের ল্যান্ডল সিমন্স। তবে এদিন উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সৌম্য। দলীয় 19 রানে মাত্র 7 রান করে মোহাম্মদ শহীদের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর সিমন্সকে সঙ্গ দিতে উইকেটে নামেন সাকিব, কিন্তু সিমন্স ব্যক্তিগত 13 রান করে দলীয় 23 রানে রান আউটের শিকার হলে মাঠে নামেন মিথুন। তবে দলীয় 54 রানে মিথুন ও জহুরুলের উইকেট হারিয়ে একরকম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। 2 দলেরই লক্ষ্য এ ম্যাচে জয় তুলে নেওয়া। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45টায়। বিপিএলে এখন পর্যন্ত 3 ম্যাচের একটিতে জিতে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে চিটাগাং। অন্যদিকে ঢাকা ডায়নামাইটস 2 ম্যাচের একটিতে জিতে 2 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 5 নম্বরে।
প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর সিলেট সুপারস্টার্সের বিপক্ষে 1 রানের নাটকীয় জয় পায় চিটাগাং। এরপর কুমিল্লার বিপক্ষেও হারের স্বাদ পেতে হয়েছে তামিমের দলকে। তাই হারের তিক্ততা ভুলে এ ম্যাচে জয় তুলে পয়েন্ট পেতে চাইবে চিটাগাং। অন্যদিকে শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে বড় হারের স্বাদ পাওয়া সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসও চাইবে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌর নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক আজ। আওয়ামী লীগ বসছে সন্ধ্যায়। নির্বাচন আংশিক দলীয়ভাবে হওয়ায় বাড়তে পারে জটিলতা, আশঙ্কা বিশেষজ্ঞদের। যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে কমে এসেছে আন্তর্জাতিক চাপ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। নেতিবাচক প্রচারণা বন্ধে লবিস্ট নিয়োগের পরামর্শ পররাষ্ট্র বিশ্লেষকদের। রাজধানীর হোসেনি দালান বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত। হামলায় জড়িত 5 জেএমবি সদস্য অস্ত্রসহ গ্রেফতার। ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 4 খুন মামলায় 4 জনের ফাঁসির আদেশ, বেকসুর খালাস পেলেন একজন। এবং ফেসবুক বন্ধে চরম ক্ষতির মুখে অনলাইন ভিত্তিক ব্যবসা, নেতিবাচক প্রভাব ইভেন্ট ম্যানেজমেন্টেও। যোগাযোগ মাধ্যম স্বাভাবিক না হলে আরও লোকসানের আশঙ্কা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।